শীতকালের রাত, পূর্ণিমার ভরা জ্যোৎস্নায় আলোকিত পুরো মাকালতলা গ্রাম। এই গ্রাম পশ্চিমবঙ্গের কৃষি মানচিত্রে বিখ্যাত বর্তি বিলের ধারে অবস্থিত। এই বিল ছড়িয়ে আছে ব্যারাকপুর থেকে হালিশহর পর্যন্ত বিশাল একটা জায়গা জুড়ে। সুজয় এসেছে সেই গ্রামে তার পিসির বাড়ি ঘুরতে, কয়েকদিন থাকবে বলে। সেই সময় একদিন কাজের সূত্রে পিসি এবং পিসেমশাইকে কলকাতা যেতে হয়। তারা একদিন পর ফিরবেন। পিসেমশাই যাওয়ার আগে বারবার বলে গিয়েছিলেন সুজয় যেন সন্ধ্যার পর কোথাও বের না হয় এবং যে কেউ আসুক না কেন 3 বারের বেশি না ডাকলে দরজা না খুলতে। ঘড়িতে বাজে তখন সকাল 11টা। পিসি পিসেমশাই রওনা হয়ে যান। পিসি যাওয়ার আগে দুবেলার রান্না করে দিয়ে গেছিলেন। সুজয় ঘরে বসে বোর হচ্ছিল। দুপুর 1টা নাগাদ সে চিন্তা করে যদি এখন রওনা হওয়া যায় কোথাও, তাহলে সন্ধ্যার মধ্যে ফিরে আসা সম্ভব। যেমন ভাবা তেমন কাজ। সুজয় পিসেমশাইয়ের পুরানো বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সে ছিল ভীষণ রকমের বাইক প্রেমী এবং তার ঘোড়ার প্রচন্ড রকমের নেশা ছিল। সে বাইক এবং বেরোনোর নেশায় এতটাই ডুবেছিল যে কতটা সময় বয়ে গেছে সে বুঝতে পারেনি। তার মাথায় হঠাৎ ভাবনা আসে, তার কলেজের পুরনো বন্ধু নিলয় কাঁচরাপাড়াতেই থাকে। নিলয় সুজয় স্কুল থেকে কলেজ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড। তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় একসাথেই থাকতো। কিন্তু পড়াশোনা শেষ হওয়ার পর থেকে মাঝে মাঝে মেসেজে বা ফোনে কথা হতো। কিন্তু প্রবাদে আছে না, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়। এই বন্ধুত্বে অনেকটা তাই হয়েছে। সুজয় নিজের ফোনে নিলয়ের নাম্বার খুঁজে বের করে এবং তাকে ফোন করে। কেমন আছিস ভাই? এতদিন পরে কি খবর? এই তো ভালো আছি ভাই। তোর বাড়ির এখানেই এসেছি। তুই কোথায় এখন? এই তো বাড়িতেই আছি ভাই। বাড়িতে কেউ নেই, চলে আয়, তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আসছি। সে ফোনে লোকেশন দেখে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিলয়ের বাড়ির কাছে পৌঁছে সুজয় দেখে নিলয় বাড়ির নিচেই তার জন্য অপেক্ষা করছে। ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার। বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার। রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তারা ঘরে বসে গল্প করতে শুরু করল। এত সময় পর 2 বন্ধুর দেখা। 2 বন্ধু মিলে কত গল্পই না করছে, ছোটবেলা থেকে শুরু করে কলেজের সব গল্প নিয়ে। হঠাৎ সুজয় তার হাত ঘড়িতে খেয়াল করলো অনেক দেরি হয়ে গেছে। ঘড়িতে বাজে তখন সন্ধ্যে 6:30।
একে শীতকাল, তার উপর গ্রাম। গ্রামে 6:30 মানে বেশ রাত হয়ে গেছে। কি হলো রে, কি ভাবছিস? কোনো সমস্যা? তেমন কিছু না রে, জলদি বাড়ি ফিরতে হবে। আজকে থেকে যেতে পারতিস। একে তো গ্রামের রাস্তা, আলোর বেশি কোনো ব্যবস্থা নেই, তার উপর তো পৌঁছাতে পৌঁছাতে তোর 8টা 8:30 তো বাজবে। না রে ভাই, বাড়িতে কেউই নেই, বাড়ি ফিরতেই হবে যা করেই হোক। অন্য কোনো শর্টকাট আছে নাকি জলদি ফেরার জন্য? আছে, তবে তবে কি বল। পঞ্চবটি তলা থেকে একটি রাস্তা তোদের ওদিকেই যায়, তবে ওই রাস্তার সম্বন্ধে অনেক ভয়ের কথা আছে, জানিস তো? কিসের ভয়ের কথা? আজ থেকে 5-10 বছর আগে ওই রাস্তায় প্রচুর মার্ডার হতো, তারপর ওখানে বেশ কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। তাই ভয় লোকেরা সূর্য ডোবার পর ওই দিকে আর যায় না। ভাই তুই ভালো মতন জানিস আমি ভূত প্রেত পিশাচ এসব কিছু মানি না। এসব মানুষের রটানো গল্প, আর কিছুই না। যাই হোক ভাই, আমি তাহলে আসলাম, তুই চিন্তা করিস না। ঠিক আছে ভাই, সাবধানে যাস। সুজয় আর কথা না বাড়িয়ে রওনা হলো বাড়ির দিকে। সে এ যুগের সায়েন্স নিয়ে পড়া ছেলে, ভূত প্রেত পিশাচ কিছুতেই বিশ্বাস করে না। যাই হোক, কিছু সময় পর সুজয় পৌঁছালো পঞ্চবটি তলাতে। কিছু না ভেবেই সে গিয়ে চলল সেই ভয়ঙ্কর রাস্তার দিকে। বট্টিবিল এলাকায় ঢুকতেই চারিদিকে যতদূর দেখা যায় ক্ষেত আর ক্ষেত। এই অন্ধকার মাটির রাস্তায় সুজয়ের সাথে সুজয়ের গাড়ির আলো ছাড়া আর কেউ নেই। কিন্তু সে এখনো ভাবতে পারেনি তার জন্য সামনে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিছু দূর এগিয়েই ঠিক বট্টিবিলের খালের মুখে সুজয়ের গাড়ির টায়ার পাংচার হয়েছে। সুজয় এবার বেশ চিন্তায় পড়ে যায়। অবশিষ্ট 10-12 কিলোমিটার রাস্তা সে এখন যাবে কিভাবে? গাড়ি ফেলেও বা সে কি করে যাবে? তখন তার কানে ভেসে আসে অনেক মানুষের পায়ে হাঁটার শব্দ। সে চারিপাশে তাকায়, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু নেই। তার মনে এবার একটু ভয় চড়ে বসল, আর সেই সাথে শুরু হলো মহিলাদের কান্না এবং শিশুদের বিকট হাসি। সে বুঝতে পারছে অনেক বড় বিপদে পড়তে চলেছে। নিজের মনকে বুঝিয়ে গাড়ি ফেলে সে হেঁটে এগোতে শুরু করল। কিছু দূর এগোতেই আওয়াজগুলো এবার বন্ধ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে ভয় এখনো কাটেনি। আরো কিছু সময় এগোনোর পর সামনে সারি সারি তাল গাছ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই শীতকালে তেমন কোনো হাওয়া নেই, কোনো বাতাস নেই, তার মধ্যে গাছগুলো প্রচন্ড পরিমাণে নড়ছে। এই দৃশ্য দেখে সুজয় শীতকালেও দর দর করে ঘামছে, আর এর সাথে সে আওয়াজগুলো আরো তীব্র এবং কাছে আসছে। সে তার মনের পূর্ণ সাহস নিয়ে এগিয়ে যায় এবং তাল গাছের কাছাকাছি পৌঁছাতেই সবকিছু শান্ত হয়ে যায়। সে ধীরে সুস্থে তাল গাছের সারি পার করে। আচমকা গাছ থেকে কিছু মাটিতে পড়ার আওয়াজে সে চমকে পেছনে তাকায়। সেই দৃশ্য দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল সে যে জায়গাটি পার করে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি অস্বাভাবিক লম্বা বিকট দেখতে একটি মানুষের মতো প্রাণী।
কি ভয়ঙ্কর তার দাঁত আর নখ। এই দৃশ্য দেখে সুজয়ের হাত পা সব জমে যায়। প্রাণপণে দৌড়াতে চাইলেও সে আটকে গেছে সেই জায়গাটিতে, যেন কোনো অদ্ভুত শক্তি তাকে ধরে রেখেছে। সে বিকট দেখতে দানবটি তার দিকে ভয়ঙ্কর ভাবে দৌড়ে আসছে। সুজয় এবার ভয়ে অজ্ঞান হয়ে যায়। সুজয়ের চোখ খোলে একটি ভিন্ন জায়গায়। সে নিজেকে খুঁজে পায় একটি আলের মধ্যেখানে। অনেক দূর অব্দি কিচ্ছু নেই। তাহলে কি এটা কোনো দুঃস্বপ্ন ছিল? কিন্তু এখানে সুজয় আসলো কি করে? সে নিজেকেই প্রশ্ন করতে থাকে। হঠাৎ সে দেখে তার পেছনের আলে অনেক মানুষের কাটা মাথা এবং এক পাশে রয়েছে ঊর্ধ্বপদ হেত মুন্ড ভঙ্গিতে অনেকগুলি পুঁতে রাখা দেহ। সেখানে চারিদিকে শুধু মানুষের মৃতদেহ। সে পিছন ফিরে দৌড় দেওয়ার চেষ্টা করতেই কিছু একটা তার পায়ে আটকে সে পড়ে যায় মাটিতে। সে বসে জিনিসটি দেখার চেষ্টা করলো এবং যা দেখলো তা দেখে তার শরীরের সব রক্ত শুকিয়ে গেল। একটি গলা কাটা রক্তহীন দেহ। সে তাড়াতাড়ি উঠে পালানোর চেষ্টা করতেই সেই গলা কাটা লাশটিও উঠে দাঁড়ায় এবং তার গলা চেপে ধরে। সুজয় ভয়ে যন্ত্রণায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। সত্য গল্প মিশিয়ে গল্প আনছে রুহুকার। ইতিহাস আর বিনোদন আমাদের অঙ্গীকার। রুহুকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহিত করুন। সুজয় চোখ খুলে জলের ছিটা ও একটি মধ্যবয়স্ক লোকের ডাকে। ও বাছা, চোখ খোলো, ঠিক আছো তো? আমি কোথায়? আপনি কে? তুমি এখন বিপদ মুক্ত, কোনো ভয় নেই। তোমাকে স্বয়ং মা দুর্গা নিজে রক্ষা করেছেন। তুমি যে কালকে কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলে তা তুমি চিন্তাও করতে পারবে না। কালকে রাতে আমি যাদের দেখেছি তারা কে ছিল? তুমি কি গায়ে নতুন? তোমার নাম কি? আমার নাম সুজয়। আমি এখানে আমার পিসি বাড়ি ঘুরতে এসেছি। আমার এই জায়গা সম্পূর্ণ অচেনা। এই জন্যই। এসো বসো, তোমাকে সব ঘটনা বলছি। আজ থেকে 70 বছর আগে এই জায়গাটিতে একটি গ্রাম ছিল। সুন্দর একটি গ্রাম, নাম ছিল দিঘির পাড়া। গ্রামের লোকেরা খুব সরল ও মিশুকে স্বভাবের ছিল। কিন্তু গ্রামের বুকে অন্ধকার নেমে আসে যখন পুরো গ্রামে মায়ের দয়া ছড়িয়ে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহের মধ্যে সুন্দর একটি গ্রাম হয়ে ওঠে জীবন্ত এক শ্মশান। তারপর থেকেই চত্বরের আশেপাশে কেউ আসতো না ভয়ে। আর এই সুযোগ কাজে লাগায় কিছু অসাধু লোক। তারা যত বেআইনি কাজ সন্ধ্যার পর এই জায়গাতেই করত। কিছু লোকেরা সেটা দেখে নেয় এবং যখন এই অসাধু লোকজন বুঝতে পারে কেউ তাদের কুকীর্তিগুলো দেখে নিয়েছে, তখন রাত বিরেতে তাদের বাড়ি গিয়ে ডেকে ডেকে খুব নির্দয়ভাবে তাদেরকে খুন করে। কাউকে গলা থেকে মাথা আলাদা করে, কাউকে জীবন্ত অবস্থায় মাটিতে মাথা ঢুকিয়ে বা কাউকে মেরে খালে ফেলে দেয়। কিন্তু আসল ভৌতিক ঘটনা শুরু হলো এই ঘটনা ঘটার ঠিক কিছুদিন পর। যারাই নিরীহ লোকেদের মেরেছিল তাদের লাশ ঠিক সেইভাবে আলাদা আলাদা জায়গায় পাওয়া যায়। কারো খাল পাড়ে, কারো মাটিতে মাথা ঢোকানো উল্টানো দেহ অবস্থায়, আবার কারো মাথা পাখির বাসার মধ্যে। উফ, কি বিভৎস! কারো দেহ খেতে পড়েছিল। তারপর থেকে প্রায়ই প্রতি রাতে কেউ দরজায় কড়া নাড়ে। যদি ভুল করে কেউ বাইরে যায়, সে আর কখনোই ফেরেনি।
পরের দিন তার নিথর দেহ পাওয়া যায়। তারপর থেকেই রাতে গ্রামের বাইরে যাওয়া আসা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু তাও ভৌতিক প্রকোপ কমেনি। সন্ধ্যের পর বাড়ি থেকে নিখোঁজ হওয়া আর পরের দিন নিথর দেহ পাওয়া চলতে থাকে। তখন গ্রামবাসীদের গ্রাম ছেড়ে দেওয়া ছাড়া কোনো গতি ছিল না। তখন আমার দাদু স্বর্গীয় কালিদাস আচার্য, যিনি এই গ্রামের সব পূজা অর্চনা করতেন, তিনি এগিয়ে আসলেন। এবং স্থাপিত করলেন এই দুর্গা মন্দির। তারপর পুরো গ্রামটিকে উনি বন্ধন করেছিলেন। আর কিছুদিন পরে আশ্চর্যজনকভাবে ওনার মৃত্যু ঘটে। কিন্তু উনি মরার আগে বারবার বলে দিয়েছিলেন, সূর্য ডোবার পর কেউ যেন ওই পথের দিকে না যায়। তারপর থেকে আজ পর্যন্ত গ্রামে আর অশুভ কিছু ঘটেনি। কিন্তু কেউ যদি সূর্য ডোবার পর ওই রাস্তায় কিংবা ওই গ্রামের পথ দিয়ে যায়, সে আর ফেরত আসে না কখনো। আর একইভাবে পরের দিন চাষিরা যখন চাষ করতে যায়, তখন তারা দেখতে পায় সেই নিখোঁজ মানুষটির নিথর দেহ। তাই আর কেউ অন্ধকারের পর এই রাস্তায় আসে না। তারপর থেকে আমার বাবা এবং আমি নিয়মিত ভোরবেলা এসে এই মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি। আমি বেরোনোর সময় তোমাকে মন্দিরের পাশে পড়ে থাকতে দেখলাম আজ। তাহলে ওরা আমাকে ছেড়ে দিল কেন? কারণ তোমার কপাল অনেক ভালো। তোমার গলায় এই মৃত্যুঞ্জয় কবচটি ছিল বলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি। এই কবচটি কোনো সাধারণ কবচ না, এটি মহামৃত্যুঞ্জয় কবচ। এটি সাধারণত কারো কাছে থাকে না। তুমি কোথা থেকে পেলে এটা? কবচ? ও, এই কবচটি আমাকে আমার ঠাকুরদা দিয়েছিলেন। তিনি খুব ধর্মীয় লোক ছিলেন, সাধু সন্তদের খুব সেবা করতে ভালোবাসতেন। একদিন আমাদের বাড়িতে একজন অঘরী সন্ন্যাসী আসেন। ঠাকুরদা ওনার খুব সেবা যত্ন করেন। সেই সেবা যত্নে অঘরী বাবা খুব প্রসন্ন হন এবং আশীর্বাদ রূপে এই কবচটি দিয়ে যান। বলেন যে এই কবচটি যার কাছে থাকবে তার কোনোদিন ফাড়া বা বিপদ হবে না। মারণ রোগ ব্যাধি ও কোনো খারাপ শক্তি তার কিছুই করতে পারবে না। আমার ঠাকুরদা মারা যাওয়ার আগে এই কবচটি আমাকে দেন এবং বলে যান যে যা কিছুই হোক না কেন, এই কবচটি আমার কাছে যেন সব সময় থাকে। আজকে আমি নিজের চাক্ষুষ এই কবচটির শক্তি অনুভব করতে পারলাম। এর জন্যই তুমি এত বড় ফাঁড়া থেকে বেঁচে গেছো। যাও, এখন বাড়ি যাও। তোমার বাড়ির লোক হয়তো তোমার চিন্তা করছে। আর একটা কথা, অন্ধকার নামার পর এই রাস্তায় কোনোদিন আসবে না। যাও যাও। ফেরার পথে সুজয়ের হঠাৎ খেয়াল হয় পিসি মশাই এতক্ষণে হয়তো চলে এসেছে। সে তাদেরকে কি বলবে সেটা ভেবে খুব লজ্জা বোধ হচ্ছিল। একেতে পিসি মশাই যাওয়ার আগে বারবার বলে গিয়েছিলেন কোথাও গেলেও সন্ধ্যার আগেই যেন ফিরে আসা হয়। সে দেখতে পেল দূরে তার গাড়ি সেই খালপাড়েই দাঁড়িয়ে আছে। গাড়ির টায়ারে আর কোনো অসুবিধা নেই। সে আর সময় নষ্ট না করে গাড়ি ঘুরিয়ে হাইওয়ে ধরে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এই শর্টকাট পথে আর কখনো সুজয় ভুলেও পাড়ি দেবে না।